আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, তোমরা কেমন আছো? আমরা দেখতে পাচ্ছ তোমরা হোয়াইট বোর্ডে অলরেডি আমরা পরমাণু গঠন এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ের উপর একটা লেকচার সম্পন্ন করেছি। আজকে আমি আসছি তোমাদের দ্বিতীয় লেকচার নিয়ে। এই দ্বিতীয় লেকচারে মূলত আমরা নিউক্লিয়ার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা দেখব তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র এবং তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো, আলফা বিটা গামা রশ্মি বৈশিষ্ট্যগুলো আমরা দেখার চেষ্টা করব। গড় আয়ু দেখবো, আমরা অর্ধায়ু কাকে বলে এগুলো দেখবো, এবং এগুলোর উপর যদি সম্ভব হয় আমরা সময় পাই একটা সিকিউ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই শুরু করব নিউক্লিয়াস নিয়ে। আমরা অলরেডি বলেছি তোমাদেরকে নিউক্লিয়াসের আলোচনায় আমরা দেখিয়েছি নিউক্লিয়াসের ঠিক নিউক্লিয়াসটা আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা-কণা পরীক্ষার মাধ্যমে, এবং নিউক্লিয়াসে যারা বসবাস করে তাদেরকে বলা হয় নিউক্লিয়ন। আমরা জানি নিউক্লিয়াসে যারা বসবাস করেন তারা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। আজকে আমরা প্রোটন নিউট্রন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমে আসি প্রোটন। প্রোটন হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক আধানযুক্ত। এটা কণিকা। এটার ভর হচ্ছে আমরা যদি বলি বলবো আমরা অ্যাটমিক মাস ইউনিটে বলবো। অ্যাটমিক মাস ইউনিট কি এখন বলা হচ্ছে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। তোমরা এটা অবশ্যই মনে রাখবে। 1 ইউ সমান হচ্ছে 1.6605 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 27 কেজি বলা হয়। ঠিক ইউতে যদি আমি প্রকাশ করি তাহলে প্রোটনের ভর পাচ্ছে হচ্ছে 1.0078 ইউ। খুব ভালো করে মনে রাখতে হবে। এটা ধনাত্মক চার্জযুক্ত আমরা বলেছি। প্রোটন ছাড়া আমাদের এরপর হচ্ছে নিউট্রন। আমরা জানি এটা হচ্ছে আধান নিরপেক্ষ। এর ভর প্রোটন হচ্ছে একটু বেশি। এর ভরটা হচ্ছে আমরা যদি অ্যাটমিক মাস ইউনিটে প্রকাশ করি তাহলে হবে 1.0086 ইউ। 1.0086 ইউ এটাকে আমি কেজিতে কনভার্ট করলে এভাবে হবে, মনে রাখবে। আমরা এবার বারবার কনভার্সনে যাব। 1.66 ইন্টু 10 টু দ্য মাইনাস 27 এভাবে আসবে এত কেজি। এবার আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন সময় কেজিতে কনভার্ট করব এই অংশটা। এরপরে তোমরা এটা যদি আমি চার্জের কথা বলি, এটা তো আমার নিউট্রন জানে আধান নিরপেক্ষ না, তারপরে লিখেছি লেখা কিছু নেই। 3 নম্বরে এর আধান হচ্ছে ইলেকট্রনের আধানের সমান, অর্থাৎ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তবে পজিটিভ হবে এখানে। প্রোটন নিউট্রন সম্পর্কে জানার পর আমরা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড জিনিসটা নিউক্লিওটাইড নিউক্লিওটাইড জিনিসটা হচ্ছে কিছু কিছু নিউক্লিয়াস আছে বিভিন্ন পদার্থের যাদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান। বিভিন্ন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং আমরা সচরাচর কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা প্রকাশ করি। এবং নিউট্রন সংখ্যা সমান যদি এরকম হয় তবে এদেরকে আমরা বলি একই প্রজাতিভুক্ত। এরা একই প্রজাতিভুক্ত হবে। এই ধরনের একটা প্রজাতিকে বলে নিউক্লিওটাইড বলে। মোটামুটি এই নিউক্লিওটাইডের ডেফিনিশনটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা এখানে লিখেছি বিভিন্ন পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান অত অভিন্ন হয়। এরা একই প্রজাতিভুক্ত। এ ধরনের একটি প্রজাতিকে নিউক্লিওটাইড বলে।
নিউক্লিয়াসের এই ধরনের একটি প্রজাতিকে বলা হয় নিউক্লিওটাইড। এই পর্যায়ে আমরা দেখব আমরা আজকে আমাদের এই যে টপিকস নিয়ে আমরা আলোচনা করবো বলেছিলাম তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তাতে আমরা চলে আসি। আমাদের যা প্রকৃতিতে এমন কিছু পদার্থ আছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে থাকে। এই ধরনের পদার্থগুলোকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ, এবং এই তেজস্ক্রিয় মৌলগুলোর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যাওয়াকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে আমরা যদি সংখ্যাটা এভাবে লিখি, কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যাওয়াকে তেজস্ক্রিয়তা বলে। এই ঘটনার আবিষ্কার হচ্ছে আমরা বলি বিজ্ঞানী হেনরি বেকেল। তিনি এই প্রাকৃতিক তেজস্ক্রিয়তা সম্পর্কে প্রথম সন্ধান পান। এরপরে বিজ্ঞানী পিয়েরে কুরি এবং মাদাম কুরি পোলোনিয়াম এবং রেডন নামক মৌল আবিষ্কারের মধ্য দিয়ে এই তেজস্ক্রিয়তাকে স্টাবলিশ করেন। সেজন্য ওনারা 1903 সালে পিয়েরে কুরি, মাদাম কুরি এবং হেনরি বেকেল একসাথে নোবেল পুরস্কার পান। তোমরা জানো এই পিয়েরে কুরি এবং মাদাম কুরি পরিবারের আরেকজন বিজ্ঞানী আছেন, তাদের সন্তান জুলিও কুরি, উনিও নোবেল পুরস্কার পান। সেই জন্য এই পরিবারটাকে অনেকে নোবেল পুরস্কার বলে থাকে। তাহলে আমরা দেখলাম আসলে তেজস্ক্রিয়তা জিনিসটা কি। আমরা জানি তেজস্ক্রিয়তায় মূলত আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় এবং এটা একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে আমরা এই পর্যায়ে এই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো দেখব। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, আমরা মূলত 4টা বৈশিষ্ট্য কথা বলবো। এক নম্বর হচ্ছে এটি একটি স্বতঃস্ফূর্ত ঘটনা। অর্থাৎ এটাকে তাপ চাপ দ্বারা প্রভাবিত করা যায় না, তাপ চাপ দ্বারা প্রভাবিত করা যায় না। আমি চাইলেই তেজস্ক্রিয়তাকে বন্ধ করে দিতে পারবো না কোনোভাবে, তাপ দিয়ে চাপ দিয়ে বা বিভিন্ন ভাবে এটা করা সম্ভব নয়। 2 নম্বর, এটি একটি নিউক্লিয় ঘটনা। সম্পূর্ণ একটা নিউক্লিয়াসের ভাঙার ব্যাপার, এখানে নিউক্লিয়াস ভেঙে কোন একটা মৌলিক পদার্থ রূপান্তর হয়। 3 নম্বর হচ্ছে যে সকল মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা মোটামুটি 82 এর বেশি, 82 এর বেশি, আমি এখানে 82 লিখেছি, 42 নয়, 82 এর বেশি তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। এরপর আরেকটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে, মোটামুটি 4টা বৈশিষ্ট্য হলে আমাদের চলে। এই তেজস্ক্রিয়তা আমরা আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গমন করে। গামা রশ্মি নির্গমন করে। এই 4টা বৈশিষ্ট্য আমাদের একটু নজর রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, অর্থাৎ এটাকে তাপ চাপ দ্বারা প্রভাবিত করা যায় না। 2 নম্বর, এটি একটি নিউক্লিয় ঘটনা। 3 নম্বর, যে সকল মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা মোটামুটি 82 এর বেশি তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, যেমন ইউরেনিয়াম, প্লুটোনিয়াম। আমরা জানি ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। 4 নম্বর, এরা আলফা, বিটা, গামা এই 3 ধরনের রশ্মি নির্গমন করে। এরপর যে আমরা এই আলফা, বিটা, গামা রশ্মিগুলোর বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করবো একটু।
আলফা বিটা গামা রশ্মিগুলো কেমন? আলফা বিটা গামা রশ্মিগুলোর বৈশিষ্ট্য প্রদর্শন করার জন্য বিজ্ঞানী পিয়েরে কুরি এবং মাদার কুরি একটা পরীক্ষা প্রদর্শন করে। পরীক্ষাটা ছিল অনেকটা এরকম। তারা কি করেন, একটা লেড বক্স নেন, লেড বক্স নিয়ে লেডের মধ্যে এবং একটা সরু ছিদ্র করেন, ছিদ্র করার পর এখানে তারা একটা তেজস্ক্রিয় পদার্থ স্থাপন করেন। তেজস্ক্রিয় পদার্থ স্থাপন করে ঠিক তার উপরে এখানে একটা যেখানে প্রতিপ্রবাহ সৃষ্টি করে বলা যায় জিঙ্ক সালফাইড একটু বলে স্থাপন করেন। স্থাপন করার পর দেখা গেছে যে এখান থেকে তারা 3 ধরনের রশ্মি দেখেন এবং এখানে একটা চুম্বকক্ষেত্র স্থাপন করেন। নর্থ পোল, সাউথ পোল, তাহলে চুম্বকক্ষেত্র স্থাপন করলাম। দেখা গেছে যে এই যে 3 ধরনের রশ্মি নির্গমন হয়, এক ধরনের রশ্মি ঠিক ডান পাশে রেখে যায়, আরেক ধরনের রশ্মি বাম পাশে রেখে যায়, আরেক ধরনের রশ্মি সোজা উপর দিকে চলে যায়, অর্থাৎ চুম্বকক্ষেত্রের উপর কোনো প্রভাব বিস্তার করে না। বললাম এটা গামা রশ্মি, আর ঠিক এদিকে যেটা লেগে যাচ্ছে এটা বললাম আলফা রশ্মি, তাহলে ঠিক উল্টো দিকে যেটা লেগে যাচ্ছে এটা বললাম বিটা রশ্মি। এই 3 ধরনের রশ্মি দিয়ে দেখতে পান এবং তাদের এখান থেকে একটা ন্যাচারাল বুঝতে পারেন এবং আমরা এখান থেকে মোটামুটি আজকে এই 3টা রশ্মির বৈশিষ্ট্য দেখার চেষ্টা করব। প্রথমে আসবো আলফা কণা। আলফা রশ্মি কি বৈশিষ্ট্য প্রদর্শন করে? প্রথমে আসে আলফা কণার বৈশিষ্ট্য। এক নম্বর, এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস এ কথার মধ্যেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস মানে আমরা জানি হিলিয়াম নিউক্লিয়াসে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন থাকে, তাহলে এটা অনেকটা ভারী কণা বলা যায়। অতএব ভারী হবে, এটা বোঝা যাচ্ছে এটা ভারী হবে। 2 নম্বর, এটি আমরা দেখতে পাচ্ছি এটি ধনাত্মক আধানযুক্ত। যেহেতু এটা ধনাত্মক আধানযুক্ত, অতএব তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা এটা বিচ্যুত হবে। এটি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে। বিচ্যুত মানে কি? অর্থাৎ এর গতিপথ বেঁকে যাবে, বিচ্যুত হয়। আমরা তোমাদের তড়িৎ প্রবাহের চুম্বকীয় চ্যাপ্টারে পড়িয়েছি, এটা চুম্বক ক্ষেত্রে যদি একটা আধানযুক্ত কণা গতিশীল হয় তাহলে সেই আধানযুক্ত কণার উপর চুম্বকীয় বল প্রয়োগ করে সেই হিসেবে ঘোরানো হয়ে থাকে। যেহেতু এটা ভারী, অতএব এর ভেদন ক্ষমতা কম। এর ভেদন ক্ষমতা কম, ধরা যায় মোটামুটি কয়েক সেন্টিমিটার বায়ু মাধ্যম প্রতিদিনে অ্যাবজর্ব করে, কয়েক সেন্টিমিটার পুরুত্বের বায়ু ধরে নাও এটা। এটা জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রবাহ সৃষ্টি করে। এটির বেগ মোটামুটি বেশি বলা যায়, তবে খুব বেশি না। আলোর বেগের অনেক কম হবে এটার বেগ, যেহেতু ভারী কণা তোমরা দেখতেই পাচ্ছ এটা। এবং যেহেতু এটা ভারী কণা, এর আয়নায়ন ক্ষমতা বেশি। ভারী কণা হওয়াতে এটা কারো শরীরে বা চামড়ায় যদি পড়ে তবে একটি ক্ষত সৃষ্টি করে মোটামুটি। এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং এর আধানের পরিমাণ কত কেবল আবার যেহেতু এখানে 2টা চার্জ পজিটিভ চার্জ আছে, অর্থাৎ এর এর আধান হচ্ছে 3.2 into 10⁻⁻19 কুলম্ব মোটামুটি। আর আমরা হিলিয়াম নিউক্লিয়াসের ভোল্ট আমরা বের করতে পারি। এর প্রতি যদি আমরা লিখি প্রতিটা অনেকটা এরকম হবে He2+, দুটো ইলেকট্রন বের করে দিলাম। আমরা জানি 4টা যদি প্রোটন নিউট্রন হয়, 2টা কি হবে? প্রোটন হবে। এভাবে হিলিয়াম নিউক্লিয়াস আমরা এভাবে লিখতে পারি। এই পর্যায়ে আমরা দেখবো আলফা কণার পরে আমরা দেখবো বিটা কণার বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথম এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস, আগে বলেছিলাম এটি হিলিয়াম নিউক্লিয়াস নয়, এটি মূলত ইলেকট্রন। এটি মূলত আমরা লিখবো
ইলেকট্রন স্রোত, এটি ঋণাত্মক আধানযুক্ত। এটি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়, যেহেতু একটা আধানযুক্ত কণা। এর ভেদন ক্ষমতা আলফা কণার চেয়ে বেশি, কারণ ইলেকট্রন আমরা জানি আলফা কণার চেয়ে অনেক গুণ হালকা, আলফা কণার চেয়ে 100 গুণ বেশি বলা যায়, মোটামুটি 100 গুণ বেশি বলতে পারবো আমরা রাফলি। এটি জিঙ্ক সালফেট পর্দায় এটিও প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে। এর আয়নায়ন ক্ষমতা আলফা কণার চেয়ে কম, আলফা কণার 100/1 বলা যেতে পারে, আলফা কণার চেয়ে কম। এর আধান আমরা জানি ইলেকট্রনের আধান, এর আধান হচ্ছে 1-6 × 10⁻⁹ কুলম্ব। এর বেগ মোটামুটি আলোর বেগের 98% অফ সি আলোর বেগ, এর বেগ আমরা বলতে পারি। এবং আমরা জানি যেহেতু ইলেকট্রন, এর ভর হবে 9.1 × 10⁻⁻31 কেজি। দেখতে পাচ্ছ কত ছোট একটা ভর, 9.1 × 10⁻⁻31, এটা খুবই কম বলতে হবে। আমরা আরেকটা খুবই কম ভরের কথা বলবো কিছুক্ষণ পরে। এবার আসি গামা কণার বৈশিষ্ট্য। গামা কণা, গামা তোমরা জানো গামা কি জিনিস বলবো, যেহেতু তোমরা অলরেডি পড়ে এসেছ কৌতূহল বিজ্ঞান চ্যাপ্টার এবং পড়ে আসছো, এখানে গামা রশ্মির সাথে তোমরা পরিচিত হয়ে এসেছ। প্রথম কথা হচ্ছে এটি আধান নিরপেক্ষ, ওই যে মাঝখানে যে কণাটা গেছিল আর কি। 2 নম্বর, যেহেতু এটা আধান এবং এটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাড়িৎ চুম্বক তরঙ্গ, তাড়িৎ চুম্বক তরঙ্গের সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের অধিকারী হচ্ছে আমাদের এই গামা কণা। তাড়িৎ চুম্বক তরঙ্গ মানে এটাকে আমি আলো করতে পারি, ওয়ান কাইন্ড অফ লাইট অ্যাকচুয়ালি, মানে ফোটন কণা বলা যায় এটাকে। এটি তাড়িৎ চুম্বক তরঙ্গ, এটা দেখেছি। এটি তড়িৎ ক্ষেত্র থেকে বিচ্যুত হয় না, এটা কোনো আধান নেই। এর ভেতন ক্ষমতা আলফা কণার চেয়ে বলা যায় 1000 গুণ বেশি, আরো বেশি হইতে পারে, যেহেতু এটা খুবই পাতলা, অনেক গুণ বেশি, এবং এটা কয়েক সেন্টিমিটার পুরো লেড পর্যন্ত ভেদ করে চলে যেতে পারে। এর আগে বিটা কণা কয়েক সেন্টিমিটার পুরো অ্যালুমিনিয়াম থামিয়ে দেয় বিটা কণাকে, আর এটা আমরা দেখতে পাচ্ছি লেড পর্যন্ত এটা ভেদ করে চলে যেতে পারে। এটা জিঙ্ক সালফেট পর্দা, এটাও প্রতিপ্রবাহ সৃষ্টি করে। এর আয়নন ক্ষমতা আলফা কণার চেয়ে অনেক কম, মানে 1000/1 বলা যায়। এর আধান তো নেই, আমি বললাম যেহেতু এটা আধান নিরপেক্ষ একটা কণা। এর বেগ তো আলোর বেগে চলে, ইহা আলোর বেগে চলে। এর কোনো ভর নেই, আমরা জানি এর কোনো নিশ্চল ভর নেই, গামা-রশ্মি মানবদেহের জন্য কিন্তু ক্ষতিকর, এবং যেহেতু এর তরঙ্গদৈর্ঘ্য খুবই কম, এর শক্তি অনেক বেশি, কিন্তু কম্পাঙ্ক বেশি হবে। এই রশ্মিগুলো মূলত এই প্রাকৃতিক বা কৃত্রিম যাই বলি বা পারমাণবিক বোমের বিস্ফোরণ বলি, এখানে এই 3 ধরনের কণা বেসিক্যালি নির্গত হয়। এগুলো আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর বলা যায়। তারপরে এগুলো আমরা দেখার চেষ্টা করবো এগুলোর কি কাজে লাগে আমাদের। আমরা তেজস্ক্রিয়তাকে মোটামুটি 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। প্রাকৃতিক তেজস্ক্রিয়তার কথা আমরা জানি, 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। এটা যেমন ইউরেনিয়াম, U-92, পোলোনিয়াম, রেডন, এই পদার্থগুলো মূলত প্রাকৃতিক তেজস্ক্রিয়তা ঘটিয়ে থাকে। এছাড়া আমাদের বডিতেও একটা কার্বন 14 আছে, আমরা বলেছিলাম C14, এটাও তেজস্ক্রিয় একটা মৌল। এটা হচ্ছে কার্বনের একটা আইসোটোপ।
এগুলো প্রাকৃতিকভাবে হয়ে থাকে। এছাড়া তেজস্ক্রিয়তা একটা হচ্ছে কৃত্রিম, যেটা আমরা ল্যাবরেটরিতে করে থাকি বা পারমাণবিক বোমা বিস্ফোরণের মাধ্যমে সংঘটিত হয়, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনের মাধ্যমে। যেখানে একটা ইউরেনিয়ামকে যদি আমরা নিউট্রন দ্বারা আঘাত করি তাহলে এই ঘটনা ঘটে। নিউট্রন দ্বারা আঘাত করলে মোটামুটি এটা দুইটা পদার্থে ভাগ হয়ে যাবে। এটা যদি বড় হয় একটা আর এটা যদি ছোট হয় তাহলে ভাগ হয়ে মোটামুটি কাছাকাছি সাইজের দুটা আর তিনটা নিউট্রনীয় এভাবে প্রোডাকশন হয়ে কৃত্রিম তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। এখন আমরা দেখব তেজস্ক্রিয়তার ব্যবহার দেখব। তেজস্ক্রিয়তার ব্যবহার, প্রথম কথা হলো আমরা জানি চিকিৎসা ক্ষেত্রে এটার ব্যবহার সবচেয়ে বেশি। আয়রন 131 এটা মোটামুটি থাইরয়েড গ্রন্থের চিকিৎসা ব্যবহৃত হয়। থাইরয়েড গ্রন্থি কাজে লাগে। কোবাল্ট 60 আমরা জানি এটা ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হয়, ক্যান্সার চিকিৎসা লাগে কোবাল্ট 60। এছাড়া আরো বিভিন্ন ধরনের পদার্থ আছে যেগুলো কাজে লাগে। এরপর গবেষণায় এগুলো খুব বেশি আমাদের লাগে। গবেষণার মধ্যে বিভিন্ন নতুন নতুন মৌল আবিষ্কার করতে তেজস্ক্রিয়তার ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য। আমরা কিছু বলতে পারি ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডন, এগুলো প্রাথমিকভাবে আসলে তেজস্ক্রিয়তার মাধ্যমে আবিষ্কার করা হয়েছিল। এরপর 3 নম্বর বলতে পারি কৃষিক্ষেত্রে এটার ভূমিকা সবচেয়ে বেশি। সালোক সংশ্লেষণে এই যে পরীক্ষা নিরীক্ষা করতেও আমরা জানি এই যে তেজস্ক্রিয়তা লাগে। C14 এর ভূমিকা এখানে কিভাবে দেখানো হয় মোটামুটি এই বিষয়গুলো আমরা একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবো। এরপর যে আমাদের অন্যতম মূল টপিকস এখানে তেজস্ক্রিয় ক্ষয়সূত্রে আমরা চলে যাব। তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, তেজস্ক্রিয় ক্ষয়সূত্র বলা হচ্ছে কোন তেজস্ক্রিয় মৌলের ভাঙনের হার ওই সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা সমানুপাতিক। আমরা যদি লিখি কোন তেজস্ক্রিয় মৌলের বা মৌলের না বলেন পরমাণু বলতে পারি, ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। এটাই মোটামুটি আমাদের তেজস্ক্রিয় ক্ষয়সূত্র। তোমরা সূত্রটা একটু আয়ত্ত করে নিবে এই সূত্রটা বোঝার জন্য। তাহলে আমরা লিখেছি এখানে কোন তেজস্ক্রিয় মৌলের পরমাণু আর কি ভাঙনের হার কোথাটা গিয়েছে, আমরা এখানে লিখব ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে আমরা যদি একটু লিখি, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা এই সমীকরণটা বা এই সূত্রটা আয়ত্ত করে নিবে। ধরা যাক প্রারম্ভিক পরমাণু N0 দ্বিতীয় সময়ে Dn পরমাণু সংখ্যক পরমাণু ভেঙে গেল, এবং ওই সময়ে অক্ষত পরমাণু N হলে এই সূত্র অনুসারে আমরা পাই dN/dt, আর একটা মাইনাস চিহ্ন দিতে হবে, সময়ের সাথে এটা কমছে এটা বোঝানোর জন্য।
ইজ প্রপোর্শনাল টু ওই সময় অক্ষত পরমাণুর সংখ্যা আমি n ধরেছি, অর্থাৎ n এর সমানুপাতিক। মোটামুটি এই হচ্ছে আমার সূত্র, মাইনাস dn/dt ইজ প্রপোর্শনাল টু n মাইনাস dn/dt, অর্থাৎ কোন তেজস্ক্রিয় মৌলের পরমাণুর ভাঙনের হার, এই যে ভাঙনের হার রেট মাইনাস dn/dt, এর আগে মাইনাস দিয়ে আমরা বোঝাচ্ছি সময়ের সাথে পরমাণুর সংখ্যা কমছে, ইজ প্রপোর্শনাল টু ওই সময় অক্ষত পরমাণু। মাইন্ড ইট, এটা এই n দ্বারা বোঝাচ্ছে আর কি পরিমাণ অক্ষত আছে, অবশিষ্ট বোঝাচ্ছে, কি পরিমাণ ভেঙে গেছে তা নয়, কিন্তু n দ্বারা বোঝাচ্ছে আর কি পরিমাণ অক্ষত আছে। সমীকরণটা এখন আয়ত্ত করার পর আমরা এর একটা গাণিতিক এক্সপ্রেশনের দিকে যাব। তাহলে আমরা এই কথা লিখেছি, লেখার পর আমরা যদি একটু এভাবে লিখি, মাইনাস dn/dt ইকুয়ালস টু ল্যামডা n, এখানে ল্যামডা একটা সমানুপাতিক ধ্রুবক, ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। এটা দিয়ে আসলে পরমাণু ভাঙার সম্ভাব্যতা বোঝানো হচ্ছে, এখানে প্রবাবিলিটি একটা ব্যাপার। অর্থাৎ তোমরা এই অংশে এসে গাণিতিক এক্সপ্রেশন গুলো বের করার জন্য উপরের ক্লাসে তোমাদেরকে পরিসংখ্যানকে কাজে লাগাতে হবে, কারণ আমরা জানি না কোন পরমাণুগুলো আগে ভেঙে যাবে। আমরা মোস্ট প্রবাবলি বলতে পারি এই পরমাণুগুলো ভাঙতে পারে, এই যে একটা সম্ভাব্যতার কথা বললাম, এই জন্য আমাদের সম্ভাব্যতার যে অঙ্কগুলো আছে সেগুলো এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমরা সমান যদি আমি বের করি তাহলে কি দাঁড়ায়, মাইনাস dn/dt ডিভাইডেড বাই n। তাহলে n সমান যদি 1 হয়, 1 হলে তাহলে আমরা পাচ্ছি ল্যামডা ইকুয়ালস টু মাইনাস dn/dt। তাহলে এখানে কি বলা যায়, প্রতি সেকেন্ডে একটি পরমাণুর ভাঙনের হারকে বা সম্ভাব্যতাকে বলা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। আমরা লিখি প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় পরমাণু ভেঙে যাওয়ার সম্ভাব্যতাকে অবক্ষয় ধ্রুবক বলে। আমাদের মনে রাখতে হবে এই তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে হেনরি বেকেরেল। এই হেনরি বেকেরেলের নাম অনুসারেই তেজস্ক্রিয়তার একক ধরা হয় বেকেরেল। তাহলে আমরা যদি লিখি লিখব অবক্ষয় ধ্রুবকের একক হচ্ছে, মানে ল্যামডা একক, ধ্রুবকের একক বেকেরেল, BQ দ্বারা প্রকাশ করব। লিখি 1 বেকেরেল সমান 1 ডিকে পার সেকেন্ড। dn দ্বারা ডিকে বোঝাচ্ছে, আর নিচে তো আমরা জানি মাইনাস dn/dt, দ্যাটস ওয়াই ডিকে পার সেকেন্ড হয়। অবক্ষয় ধ্রুবকের এটা একটা একক, এছাড়া আরো দুটি একক আছে, রয়েছে। এক নম্বর হচ্ছে 20, 120 সি দ্বারা প্রকাশ করে সমান 3.7 ইন্টু 10 বেকেরেল বা ডিকে পার সেকেন্ড লিখতে পারি। এছাড়া আরেকটি একক রয়েছে, সেটা হলো রাদারফোর্ড। 1 রাদারফোর্ড সমান 8 দ্বারা প্রকাশ করে মোটামুটি 10⁶ বেকেরেল বলা হয়। এই এককগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ভালো আইডিয়া থাকতে হবে। পাশাপাশি এখানে এই যে আমরা ছোটখাটো সমীকরণগুলো লিখলাম এবং কনভার্সনগুলো লিখলাম, এগুলো অবশ্যই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তোমাদের আয়ত্তে রাখতে হবে। এই পর্যায়ে আমরা দেখব তেজস্ক্রিয়তার এই যে ক্ষয়সূত্রটা আমরা পেলাম সেটা রূপান্তর সমীকরণটা কেমন দেখায়। তেজস্ক্রিয় ক্ষয়সূত্রটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি ডেভেলপ করার চেষ্টা করব। তাহলে আমরা জানি মাইনাস dn/dt ইজ
সলিউশন টু n ছিল আমরা লিখেছিলাম ল্যামডা n, বা আমরা যদি এভাবে লিখি মাইনাস dn বাই n ইন্টু ল্যামডা dt যদি লেখা হয় আমরা লিখতে পারি। এরপরে যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করা হয় মাইনাস dn বাই n ল্যামডা ইন্টু dt, এখানে যখন সময় 0 এবং সময় t, তখন যখন সময়ের শুরু ছিল তখন পরমাণু সংখ্যা ছিল n0, আর যখন t সময় চলে যায় তখন পরমাণু হচ্ছে n। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি আমরা জানি এর মানটা হবে ln n, এটা হবে n নট আর ল্যামডা t হবে এটা। আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে ln n বাই n নট সমান ল্যামডা t হবে। সরি একটা মাইনাস আসবে এখানে, মাইনাসটা যদি আমি এই পাশে দিই তাহলে আমি যদি এখন এক্সপোনেনশিয়াল নিই তাহলে এক্সপোনেনশিয়াল নিলে আমাদের পরবর্তী সমীকরণটা হবে হচ্ছে n বাই n নট ইকুয়াল e টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা t। এরপরে যদি আমরা লিখি তাহলে আমরা পাবো সমীকরণটা n ইকুয়াল n নট ইনটু টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা t। এই হলো আমার সমীকরণ। দেখো আসলে এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট সমীকরণ হচ্ছে এটাই, এই সমীকরণটা, অর্থাৎ n সমান n নট ইনটু টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা t। তুমি যদি পারো তাহলে মোটামুটি সব ধরনের গাণিতিক সমস্যা তুমি সলভ করতে পারবে। এটাকে বলা হয় তেজস্ক্রিয় রূপান্তর সমীকরণ। তেজস্ক্রিয় রূপান্তর সমীকরণ। ওকে, এটা আমাদের খুব ভালো করে রাখতে হবে। n সমান n নট ইনটু টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা t। প্লিজ এক নিঃশ্বাসে 5 বার বলার চেষ্টা করো এবং আয়ত্ত করো। এখন আমরা দেখব লেখচিত্রে কেমন দেখায়। লেখচিত্রে বোঝার চেষ্টা করবো। এখন তোমাদের আমি বলবো তোমাদের ম্যাথমেটিক্যাল নলেজ স্মরণ করার জন্য। এটা দেখো যদি কম্পেয়ার করি e টু দ্য পাওয়ার মাইনাস x এর মতো একটা সমীকরণ, এই e টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা t কে আমি e টু দ্য পাওয়ার মাইনাস x এর সাথে কম্পেয়ার করতে পারি। তোমরা e টু দ্য পাওয়ার মাইনাস x এর সমীকরণ লেখচিত্র কেমন করেছিলে? ঠিক অনেকটা এরকম, গ্র্যাজুয়ালি কমতে থাকবে বাট নেভার বিকামস জিরো, কখনো শূন্য হবে না। এর হচ্ছে সেই সমীকরণটা। তাহলে আমি যদি সেটাকে বেস করে যদি আমি আমার লেখচিত্র অঙ্কন করি তাহলে এক্স অক্ষ বরাবর আমি নিলাম হচ্ছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর নিচ্ছে আমি পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা নিচ্ছি আমি, ধরলাম এট দ্য বিগিনিং আমার পরমাণু ছিল n0, এটাকে আমি বলছি n0। এখান থেকে গ্র্যাজুয়ালি সময়ের সাথে পরমাণুর সংখ্যা কমা শুরু করলো, অক্ষত পরমাণুর সংখ্যা ভেঙে যাওয়ার কারণে। তাহলে গ্র্যাজুয়ালি পরমাণুর সংখ্যা কমবে, কমতে 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 কমতেই থাকবে বাট নেভার বিকামস জিরো, ফাইনালি কমতে থাকবে কিন্তু কখনো শূন্য পৌঁছাবে না। এটা হলো সেই লেখচিত্র, মনে রাখতে হবে। এখন এই যে লেখচিত্র, এখানে যদি আমি অর্ধেক ধরি এটাকে n0/2 করতে পারি। এই n0/2 হতে যে সময় লাগে সেটাকে এখানে আমরা নাম দিই t½ মানে তার পুরো লাইফের অর্ধেক, পুরো লাইফ করবো না এখানে, অর্থাৎ আগে যে পরিমাণ পরমাণু ছিল ঠিক তার অর্ধেক হতে যে সময় লাগে। এই যে n0/2 আমি এতটুকু বুঝাচ্ছি, তাহলে n0/2 এর অর্ধেক হতে আবার n0/4, এটা হতে আবার সময় লাগবে t1/4 লিখতে পারি। এবার আবার তার অর্ধেক হতে সময় লাগবে। আমরা দেখতে পাবো যে এই যে n0 থেকে তার অর্ধেক হতে যে সময় লাগে আবার তার অর্ধেক হতে আরো সময় অনেক বেশি লাগবে। এভাবে গ্র্যাজুয়ালি এই যে এক সময় দেখতে পাচ্ছি আমরা এখানে এই সময়ের পরিমাণটা অনেক ড্রাস্টিক্যালি বেড়ে যাবে কিন্তু কখনো শূন্য হবে না। এবং আমরা দেখাবো যদি আমরা চাই যে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের অক্ষত পরমাণুর সংখ্যা শূন্য হতে হবে তাহলে সেই সময়টা অসীম লাগবে, সেটা আমরা গাণিতিকভাবে এখান থেকে দেখাতে পারি।
আচ্ছা, আমরা লেখচিত্রের মাধ্যমে দেখার পরে আমরা আরেকটা টপিক্সে চলে যাচ্ছি। আমরা সেই টপিক্সটা হচ্ছে অর্ধায়ু, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বোঝাচ্ছি আমরা। অর্ধায়ু আমরা জানি হাফ লাইফ বলা হয়। এই হাফ লাইফ কাকে বলে? আমরা কোনো তেজস্ক্রিয় মৌলের এই যে প্রারম্ভিক যদি পরমাণুর সংখ্যা 1 লাখ বা 2 লাখ হয়ে থাকে, ঠিক তার অর্ধেক হইতে যে সময় লাগে তাকে বলা হয় ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু। তাহলে আমরা যদি দেখি কোন তেজস্ক্রিয় মৌলে ঠিক অর্ধেক পরিমাণ পরমাণু ভেঙে যেতে যে সময় লাগে তাকে ওই তেজস্ক্রিয় মৌলে অর্ধায়ু বলে। আমি লিখেছি এখানে কোন তেজস্ক্রিয় মৌলের প্রারম্ভিক সংখ্যা, প্রারম্ভিক পরমাণু সংখ্যা ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যেতে যে সময় লাগে তাকে তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলে। প্রারম্ভিক, এখানে আমরা একটা কথা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ঠিক দেখতে পাই এখানে প্রারম্ভিক পরমাণু সংখ্যা ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যেতে যে সময় লাগে তাকে ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলে। এটা আমরা মোটামুটি টি-হাফ দ্বারা প্রকাশ করা হয়, এবং যেহেতু একটা সময়, এটা একক হবে ডে, সেকেন্ড, ইয়ার, এভাবে প্রকাশ করা হতে পারে। তবে অঙ্ক করার সময় আমরা সেকেন্ডে করব, যদি ডেতে করি তাহলে একক ডে লিখতে হবে। এখন আমরা দেখবো এই সমীকরণটা কেমন দাঁড়ায়। তাহলে আমরা জানি তেজস্ক্রিয় রূপান্তর সমীকরণটা নিশ্চিত ভাবে জানা আছে ইতিমধ্যে, n সমান n0 × 10⁻⁷ তাহলে এখানে আমি যদি অক্ষত পরমাণু সংখ্যা n সমান যদি n0/2 এবং t সমান যদি t½ বসাই, তাহলে বসিয়ে দিলে আমরা মোটামুটি এখান থেকেই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু সমীকরণটা পেয়ে যাব। তাহলে n0/2 সমান n0 × 10⁻⁷ t½ তাহলে সলভ করলে 1/2 সমান t⁻⁻ t½ আসে। এখন এটা যদি আমরা গাণিতিকভাবে একটু এক্সপ্রেশন নিয়ে যাই, তাহলে আমাদের এই সমীকরণটা আসবে দেখো ln 1 - ln 2 ইকুয়াল t⁻⁻λ, তাহলে এটা চলে যাবে মোটামুটি আসবে t½ সমান ln 2 এর মানটা আমরা একটু দেখে নিই। ln 2 সমান হচ্ছে -0.693/λ। এই হলো t½ এবং ল্যামডার মধ্যে সমীকরণ। আমরা এই সমীকরণটাকে আমাদের মোটামুটি অবক্ষয় ধ্রুবক ল্যামডা বের করার জন্য যদি t½ দেওয়া থাকে তাহলে বের করতে কাজে লাগাতে হয়। এরপর যে আমাদের কয়েকটা টপিকস তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে, সেই টপিকসটা হচ্ছে গড় আয়ু। গড় আয়ু জিনিসটা কি? গড় আয়ু জিনিসটা হচ্ছে কোনো তেজস্ক্রিয় মৌলে যতগুলো পরমাণু আছে সবগুলোর পরমাণুর আয়ুর যোগফলকে মোট পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ করলে যে রাশিটা পাওয়া যায় তাকে বলা হয় গড় আয়ু। তাহলে আমরা যদি সংখ্যার আয়ু লিখি, কোন তেজস্ক্রিয় মৌলের সবগুলো পরমাণু
আয়ুর যোগফলকে মোট পরমাণু সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যা দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ওই তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু বলে। গড় আয়ুকে মোটামুটি টাও দ্বারা প্রকাশ করা হয়। এবং গড় আয়ু এবং টি হাফের মধ্যে অবক্ষয় যুগের মধ্যে একটা সম্পর্ক বের করা হয়, সেটা হলো, এটা আমরা প্রমাণটা দেখাচ্ছি না, বইয়েও এই প্রমাণটা নেগলেক্ট করা হয়েছে। এই প্রমাণটা একটু ডিফিকাল্ট হবে তোমাদের জন্য, তাহলে আমরা জাস্ট লিখে দিই গড় আয়ু ও অবক্ষয় যুগের মধ্যে সম্পর্ক। সম্পর্কটা এরকম, টাও সমান 1/λ। তাহলে টাও সমান যদি 1/λ হয়, আমরা তো ইতিমধ্যে জানি যে টি হাফ সমান 0.693/λ। আবার টি হাফ সমান 0.693/λ। তাহলে আমি বলতে হবে 0.693 ইনটু টাও লাগে। এভাবে এক একটার করেসপন্ডিং আর একটা দেওয়া থাকলে আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে বের করে নিব। এই সমীকরণগুলো দেখার পরে আমরা এই সমীকরণগুলোকে ব্যবহার করে এখন একটা গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করব। খুবই বিখ্যাত গাণিতিক সমস্যা যেগুলো আসে এখান থেকে। মূলত এই চ্যাপ্টার থেকে 60% মোটামুটি এই তেজস্ক্রিয় রূপান্তর সমীকরণ, অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের সমীকরণগুলো দিয়েই আসে। তাহলে আমরা যদি বলি কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 12 ওই মৌলিক পদার্থে বা মৌলের ঠিক 60% পরমাণু ভেঙে যেতে কত সময় লাগবে? তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি, এখানে টি হাফ সময় দেওয়া আছে 12 days লিখতে পাচ্ছি। আমাদের দেওয়া আছে এখানে ঠিক 60% পরমাণু ভেঙে যেতে। একটা কথা তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে আমাদের এই যে সমীকরণটা তোমাদের আমরা বলি n সমান n0 ইন্টিগ্রাল মাইনাস ল্যামডা টি, এই সময়টা হচ্ছে এটার সময়, মানে 60% সময় ভেঙে যেতে কত সময় লাগছে। ল্যামডা আমরা জানি অবক্ষয় ধ্রুবক, আর n হচ্ছে এটা হলো অক্ষত বোঝায়, মানে অবশিষ্ট বোঝায়। দেখো এখানে n যদি অবশিষ্ট বোঝায়, আমাদের n এর মানে বের করতে হবে। যদি 60% এখন ভেঙে যায় তাহলে অবশিষ্ট কত? অবশিষ্ট যদি আমি বলি, অবশিষ্ট আমরা যদি লিখি এভাবে দাঁড়াবে n সমান n0 এর 100 মাইনাস 60%, মানে 40%, মানে 0.4 n0। এই হলো n। এখন একটু খেয়াল করো, আমাদের কিন্তু ল্যামডা দেওয়া নাই, তাহলে আমাদের ল্যামডা বের করে নিতে হবে টি হাফ থেকে। আবার আমরা জানি টি হাফ সমান 0.693/λ, তাহলে ল্যামডা সমান দাঁড়াচ্ছে হলো টি হাফ বাই 0.693, তার মানে 12 ডিভাইডেড বাই 0.693। সরি, একটু
0.693/12 আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 0.693/12 equals 0.057 per day এভাবে লিখতে হবে। যদি ইয়ারে থাকতো আমি পার ইয়ার লিখতাম। তাহলে এই ল্যামডার মান পাওয়ার পরে এই সমীকরণ ব্যবহার করে আমরা খুব সহজে টি এর মান বের করতে পারি। এখন তাহলে আমরা লিখবো এখন আবার n সমান n নট ইনটু মাইনাস ল্যামডা টি। তাহলে n নট সমান লিখবো n নট into 0.4 n naught minus lambda t আমি লিখতে পাচ্ছি এখানে n naught করা যাচ্ছে 0.4 লং নিলাম minus lambda t বা আমি পাচ্ছি হলো t সমান একটা মাইনাস আসবে সেই মাইনাসটা কাটা যাবে লং অফ 0.4 এর মান আমি সহজে বের করতে পারি 0.916 divided by the lambda আমরা জানি 0.05775 আমরা যদি এটাকে ভাগ করি আমরা 15.86 day এটাই আমাদের আনসার। এইভাবে আমরা মোটামুটি আমাদের গাণিতিক সমীকরণগুলো সলভ করতে পারবো। তোমাদের জন্য একটা HW দিতেই হয়, তো হবে না। HW টা হচ্ছে HW কোন কার্যসূচীয় মূলের অবক্ষয় হলো 0.0012 per day এগুলো পরিমাণের অবক্ষয়। সুতরাং বলি মৌলটি ঠিক 75% পরমাণু ভেঙে যেতে পরমাণু ভেঙে যেতে কত সময় লাগবে? এটা এক নম্বর সমস্যা। আমরা এটা ক আর কয়েকটা সময় দিলাম মৌলটি অর্ধায়ু এবং গড় আয়ু কত, এই সমীকরণটা কিভাবে বের করা যেতে পারে। বা প্রশ্নটা এভাবে বলা যেতে পারে মৌলটি মোট ভরের 75% ক্ষয়প্রাপ্ত হতে কত সময় লাগবে, এইভাবে বের করা যেতে পারে। এই দুটো প্রবলেম মোটামুটি তোমরা সলভ করতে পারলে এই ধরনের যা সমীকরণ বা সমস্যা আসবে তোমরা আশা করি সলভ করতে পারবে। আর আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।